আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? মোটামুটি তোমাদের গুচ্ছ এবং নার্সিং ভর্তি পরীক্ষা চলে আসছে খুব শীঘ্রই। তো এই সময়ে আমাদের এখনো অনেকের মনে হয়েছে যে আমাকে তোমরা অনেকে নক দিছো যে ভাইয়া এই শেষ সময়ে যদি আরো যদি কয়েকটা যদি কোশ্চেন যদি সলভ করার মতো করে ক্লাস নেওয়া যেত, বা যদি কোশ্চেন সলভ বা কিভাবে কোশ্চেনগুলো আমরা সলভ করবো এমসিকিউ দেখে, তাহলে মোটামুটি ভালো হইতো। তো আমি সেই তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য আমি আজকে তোমাদের 101টা কোশ্চেন সলভ করাবো। এইখানে মোটামুটি প্রতিটা কোশ্চেনই বিভিন্ন রুলসের উপরে নির্ভর করা হয়েছে। দেখা যায় গ্রামাটিক্যাল রুলস হইতেছে, তারপর হচ্ছে ধরো কিছু বোকাপ থেকেও কয়েকটা কোশ্চেন ছিল। তো আমি খুব সুন্দর মতো তোমাকে এগুলো যদি কমপ্লিট করে দিই, তুমি ইনশাল্লাহ পরীক্ষা হলে খুব ইজিলি এই জায়গাটা থেকে ভালো একটা ব্যাকআপ পাবা আশা করি। তো এটা যারা আমার প্রাইভেট ব্যাচে ছিল তাদের আমি অফলাইনে পরীক্ষা নিয়েছি, তো অনলাইনে তোমরা কেন বঞ্চিত হবা? আমি চেষ্টা করবো তোমাদেরও যেন কোশ্চেনগুলো ডিটেলসে ব্যাখ্যা করে দেওয়া যায়। তাহলে চলো আমরা শুরু করি। আমরা প্রথম থেকে একটু দেখি কোশ্চেন। হ্যাঁ, আমরা 5টা করে সলভ করবো। আচ্ছা, প্রথম কোশ্চেন কি বলছে দেখো। আই ওয়াজ হোপিং ইউ কুড লেন্ড সাম মানি, দ্য আন্ডারলাইন পার্ট এক্সপ্রেস। তাহলে আমাদের এই জায়গাটা যদি আমরা লক্ষ্য করি, আন্ডারলাইন অংশটুকু দিচ্ছে কি আই ওয়াজ হোপিং। তাহলে আই ওয়াজ হোপিং দ্বারা কি বোঝাচ্ছে? যে আমি তোমার দ্বারা আশা করেছিলাম। তাহলে কারো দ্বারা যদি কেউ আশা করে থাকে তাহলে এই বিষয়টাকে সাধারণত আমরা রিকোয়েস্ট বলি। যেমন ধরো, বাবা ধরো তোমাকে এসে বললো যে দেখো আমি তোমার দ্বারা আশা করতেছি যেন তুমি একটা ভালোটা ফলাফল করো। তার মানে কিন্তু এই কথাটার মধ্যে সারমর্মটা হচ্ছে যে বাবা তোমাকে রিকোয়েস্ট করতেছে যে হ্যাঁ তোমার অবশ্যই কি এটা ভালো ফলাফল করা উচিত। তো মনে রাখবা যে হোপ কোনো আশা করা অর্থে যদি কাউকে বলা হয়, সেটাকে সাধারণত ওয়ান কাইন্ড অফ ইনডিরেক্টলি রিকোয়েস্ট করা বোঝায়। পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি। হোয়েন এ গার্ল গেটস ম্যারিড হি ইউজুয়ালি ড্রপস ড্যাশ স্কুল। এখন ড্রপের সাথে সাধারণত এটা গ্রুপ ভার্ব টাইপ কোশ্চেন। গ্রুপের সাথে সাধারণত ফর্ম না, সাধারণত হবে কি হবে, অফ হবে। অফ দ্বারা কি বোঝায়? ড্রপ অফ মানে কি কোথাও থেকে মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা ছিটকে যাওয়া বা পড়ে যাওয়া, এমন একটা অর্থ দেয়। তাহলে যখন একটা মেয়ের যখন কি বিবাহ হয় তখন কি সে সাধারণত কি স্কুল থেকে কি আসলে বিচ্ছিন্ন বা ডিটাচ হয়ে যায়, আলাদা হয়ে যায়। ওকে, তারপর বলতেছে কি দ্য ইংলিশ মিনস। মনে রাখবা ইংলিশ শুধুমাত্র থাকলে সেটা হচ্ছে একটা সাবজেক্ট। শুধুমাত্র ইংলিশ থাকলে সেটা হচ্ছে একটা সাবজেক্ট। আর যখন তার পূর্বে যখন দা চলে আসবে, যখন দাব চলে আসবে তখন মনে রাখবা এই দা ইংলিশ দ্বারা পুরো একটা জাতিকে বুঝাইতেছে, পুরো একটা জাতিকে বুঝায়। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা? ইংলিশ পিপল। দা ইংলিশ মিনস ইংলিশ পিপল। এখন দেখো, উই হ্যাভ গট এ লট অন আওয়ার হ্যান্ডস। এখানে মনে রাখবা সাধারণত আমাদের বেশিরভাগ ক্ষেত্রে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব দিয়ে ট্যাগ কোশ্চেনটা হয়ে যায়। তাহলে যেহেতু সেন্টেন্সটা অ্যাসার্টিভে আছে তাহলে কি হবে? হ্যাভ এর সাথে নট হবে হ্যাভেন্ট, আর সাবজেক্ট কি উই। রাইট অ্যান্সার হচ্ছে হ্যাভেন্ট উই। আমরা যদি পরবর্তী কোশ্চেন লক্ষ্য করি কি বলছে, ডোন্ট ইউজ ড্যাশ প্লেটস অ্যাজ অ্যাস্ট্রে। তাহলে এইখানে মনে রাখবা ওই সকল প্লেটগুলো কি অ্যাস্ট্রে হিসেবে ব্যবহার করতে না বলতেছে। তাহলে এমন একটা অর্থে যদি দেখো ওই সকল প্লেট, তার মানে প্লেটগুলো নির্দিষ্ট। তাহলে কি হবে? এখানে হবে দা প্লেটস অ্যাজ, এখানে অন আর্টিকেল না, এখানে বানানটা ভুল আসছে, এখানে হবে নো আর্টিকেল। তাহলে রাইট অ্যান্সার কি? ডোন্ট ইউজ দ্য প্লেটস অ্যাজ অ্যাস্ট্রে। ওকে, আচ্ছা আমরা যদি পরবর্তী কোশ্চেনে চলে যাই। তোমরা এই ক্লাসটা ভালো মতো করলে ইনশাল্লাহ আশা করি মোটামুটি তোমরা যদি গ্রামাটিক্যাল কোশ্চেন যদি ধরো 10টাও আসে সাপোজ, যদি নার্সিং এ তো 20টা কোশ্চেন, 10টা কোশ্চেনও যদি আসে, তোমরা মোটামুটি এইখান থেকে সর্বনিম্ন হইলেও 7 থেকে 8টা কোশ্চেন কমন পাবা আশা করি। এখন বাকিটা আল্লাহ জানে, দেখা যাক। তো সেভাবে মোটামুটি গুছিয়ে করা হয়েছে কাজগুলো। এরপরে কি বলতেছে দেখো, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট ওয়ার্ড অর ফ্রেজ ইন দ্য ফলোয়িং, দ্য ডক্টর মে বি এবল টু ডায়াগনোস এ প্রবলেম পারফেক্ট। এখন দেখো এইখানে দেখো একজন ডাক্তার ডাক্তার কি সক্ষম একটা প্রবলেমকে ডায়াগনোস করতে, কি ডাক্তার কি সক্ষম। তাহলে সে কিভাবে সক্ষম? পারফেক্ট। পারফেক্ট হবে না পারফেক্টলি হবে? রাইট অ্যান্সার হচ্ছে পারফেক্টলি, কেননা এখানে একটা অ্যাডভার্ব প্রয়োজন, ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব হয়। তাহলে এইখানে পারফেক্টটা ভুল, এখানে পারফেক্টলি হলে সেন্টেন্সটা রাইট ছিল। দে স্পোক টু হিম ইন ইংলিশ বাট হি রেসপন্ডেড ইন বাংলা। তাহলে এখানে দেখো বাট আছে, তাহলে এটা কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। ফ্যান বয়েজ, ফ্যান বয়েজ বলে একটা শব্দ আছে। আমি মোটামুটি যেখানে যেখানে যে সকল ব্রাঞ্চে ক্লাস নিয়েছি সবাইকে এটা শর্টকাটটা শিখে আসছি। ফ্যান বয়েজ, সাধারণত ফ্যান বয়েজ দ্বারাই আমরা কম্পাউন্ড গুলো খুব ইজিলি কাউন্ট করতে পারি। তাহলে আমাদের মনে রাখতে হবে ফ্যান বয়েজের মধ্যে একটা হচ্ছে বি, সেটা হচ্ছে কি বাট। তাহলে এফ তে ফর, এতে অ্যান্ড, এনতে নর, এরকম শব্দগুলো আছে। তাহলে যেখানে আমাদের বাট আছে সহজ ভাষায় আরো মনে রাখা যায়, এন্ড অর বাট যেখানে আছে সেটাই চোখ বন্ধ করে কম্পাউন্ড সেন্টেন্স। পরবর্তী সেন্টেন্সটা আমরা একটু পড়ি। আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ এ হার্ট ওভারফ্লোয়িং দ্য গ্রিফ। এখন কথা হচ্ছে দেখো আমাদের কি বলছে, আন্ডারলাইন ওয়ার্ডটা কি, প্রি মডিফাইড না পোস্ট মডিফাইড? চোখ বন্ধ করে দেখো, আই স্ট্যান্ড বিফোর, আমি
কি আই স্ট্যান্ড বিফোর ইউ, আমি তোমার কি তোমাদের কাছে এসে দাঁড়িয়েছি বা তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি বা তোমাদের সম্মুখে এসে দাঁড়িয়েছি কিভাবে, উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, ভারাক্রান্ত মন নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে। তাহলে আমি এই যে দাঁড়াইছি, দাঁড়ানোর আমার অবস্থানটা কি মডিফাই করতেছে, তাহলে অবশ্যই কি ভার্বকে মডিফাই করলে কি হয়, পোস্ট মডিফাই। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এ, পোস্ট মডিফায়ার। আচ্ছা আমরা একটু নিচের দিকে যাই, নিচের কোশ্চেনগুলো সলভ করি। তোমরা অবশ্যই ক্লাসটা করে বলবা ক্লাসটা কেমন ছিল, আর অবশ্যই যদি সম্ভব হয় ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে করে বাকিরাও ক্লাসটা করতে পারে, কারণ পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে। আচ্ছা, এভরিথিং লুকড বিউটিফুল, এভরিথিং লুকড বিউটিফুল, তাহলে এইটার অ্যান্সার কি হবে? এখন দেখো, এখন সাধারণত এখানে কি আছে, যেহেতু আমাদের মেইন ভার্ব আছে, মেইন ভার্বটা কিসে আছে, ভিটুতে, তাহলে অবশ্যই ডিড হবে, ডুডির ডাচ দিয়ে করতে হবে, তাহলে ডিড হবে। আর যেহেতু পুরোটা অ্যাসার্টিভে আছে তাহলে নট আসবে। আর এভরিথিংকে আমরা কি করবো, ইট, তাহলে ডিডেন্ট ইট। আচ্ছা আমি একটু নিচে যাই যাতে করে আমি একসাথে সবগুলো কোশ্চেন ক্যাপচার করতে পারি। আচ্ছা ওকে, হ্যাঁ ওকে, আমরা তাহলে অনেকগুলো কোশ্চেন সলভ করতে পারবো একসাথে। তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, আর পরীক্ষার আগের মুহূর্তেও দেখা যায় পরীক্ষার আগের দিনও ট্রাই করবা আমি ক্লাসটা 1 ঘন্টার মধ্যে কভার দিব। তোমরা ট্রাই করবা ক্লাসটা 1 ঘন্টার মধ্যে আরেকবার দেখতে, এতে করে কি হবে, তোমরা এইখানে দেখো আমি যতগুলো গ্রামাটিক্যাল সলভ করবো এক একটা এক এক নিয়মের, এই কটা পড়ে গেলে ইনশাল্লাহ এর বাইরে থেকে গ্রামার আসবে না, গুচ্ছ বা নার্সিং কোনো পরীক্ষায় মোটামুটি তোমাদের প্রবলেম হবে না। হি ইজ বেটার দেন ইউ, হি ইজ বেটার দেন ইউ। এখন এইখানে কি হবে, এখন দেখো হি ইজ বেটার দেন ইউ ইন দ্যাট, ইন দ্যাট যাতে, যাতে হি হেল্পস দ্য পোর। ওকে, বাকিগুলোর সাথে অর্থ আমাদের মিলে না, কেননা ইউ আছে, আমাদের হু হওয়ার কথা ছিল, হু নাই, ঠিক আছে, ফর হুইচ কখনো হয় না। ওকে, হইলেও সেন্টেন্সটার এইটার সাথে আসলে সাধারণত হয় না। আর দ্যাটটা যদি দিতে হয় সাধারণত এখানে আমাদের ইন দ্যাটটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে দেখো আই উইশ ইজ সাকসেস ইন লাইফ, এই সেন্টেন্সটা কি, এই সেন্টেন্সটা আমাদের কিরকম, তাহলে দেখো আই উইশ ইজ সাকসেস ইন লাইফ, এখানে কোনো আমাদের এক্সট্রা ক্লোজ মার্কার অথবা ধরো মনে করো কোনো কনজাংশন আছে, দুইটার একটাও নাই, তার মানে চোখ বন্ধ করে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ম্যান্ডেলা টু লাইফ ইমপ্রিসনমেন্ট ইন 1964, এখন দেখো ম্যান্ডেলাকে কি করা হয়, শাস্তি দেওয়া হয়েছিল বা ধরো মনে করো তাকে কারাভোগ করা হয়েছিল, কারাগারে পাঠানো হয়েছিল, সে তো এটা তো নিজে করেনি, তাকে অন্যের ধারা এটা করানো হয়েছে, তাহলে অন্যের ধারা করানো হলে অবশ্যই কি প্যাসিভে, আর কাজটা যেহেতু 1964 সালে ঘটনা বলতেছে তাহলে অবশ্যই পাস্টে, তাহলে ম্যান্ডেলা ওয়াজ সেন্টেন্সড ইন লাইফ imprisonment in 1964। ডু নট লুক ডাউন আপন দ্য পোর, প্যাসিভ করতে বসে, চোখ বন্ধ করে আমি একটা শর্টকাট শিখিয়ে দিই। আমাদের প্রথমে ভার্ব থাকলে সেটা আমরা জানি কি ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ডু নট থাকলে লেট নট, দেখো এখানে লেট নট জাস্ট একটাই আছে, তাহলে এইটাই চোখ বন্ধ করে আমাদের রাইট অ্যান্সার, ডানে ভাই আর তাকানোর কোনো দরকার নেই। যতটুকু সম্ভব পরীক্ষা হলে শর্টকাট দিয়েই অ্যান্সার ক্যারি করতে হবে, কেননা তুমি প্রতিটা প্রশ্ন পড়ে পড়ে অ্যান্সার করতে গিয়ে অনেক টাইম প্রয়োজন, এই জন্য যতটুকু সম্ভব শর্টকাটে আমরা শেষ করার চেষ্টা করব, আর তোমাদেরও শর্টকাটটা শিখিয়ে দিব। দেখো কি বলতেছে, হি সেট দেয়ার হোপফুলি ওয়েটিং ফর দ্য ফোন টু রিং। আচ্ছা, দ্য আন্ডারলাইন ওয়ার্ড এক্সপ্রেস, তাহলে এইটা রাইট অ্যান্সার কি হবে বলো, এটা রাইট অ্যান্সার কি হবে? এখন দেখো আই, শি সেট দেয়ার হোপফুলি, সে একটা নির্দিষ্ট জায়গায় কি বসে আছে, কি খুব আশা নিয়ে বসে আছে, ওয়েটিং ফর দ্য ফোন, যেন ফোনটা কি বেজে উঠে, তাহলে এই যে দেখো সে একটা আশা নিয়ে বসে আছে, তাহলে এটা কি এক্সপেকটেশন, সে কি এক্সপেক্ট করতেছে যে হয়তোবা কি ফোনে কলটা আসবে। আচ্ছা, ড্যাশ দ্য ইন ল হাউস, তাহলে অবশ্যই ইন দ্য ল হাউস, কোন একটা বাসা বা কোন একটা স্থান বোঝাতে ইনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, তারপর কি বলতেছে দেখো, দেয়ার হ্যাজ বিন এ শার্প রাইজ ইন দ্য পিকচার, এখন আন্ডারলাইন ওয়ার্ড রাইজ। এখন দেখো আমি আগে বলছিলাম মনে হয় তৃতীয় ক্লাসে, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যে শব্দগুলো থাকে সাধারণত নাউন হয়, এর দুইটা শব্দ আছে, তাহলে এখানে আমরা জানি গ্রামাটিক্যাল রুলস কিরকম, পূর্বেরটা হচ্ছে আমাদের নাউন, তার আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে রাইজটা হচ্ছে এই বাক্যের জন্য একটা নাউন। আচ্ছা, এরপর সেন্টেন্সটা যদি আমরা একটু পড়ি, কি বলছে, এ পিকচার ইজ ওয়ার্থ এ 1000 ওয়ার্ডস, মানে একটা ছবি কি কথা বলতেছে কি 1000 ওয়ার্ডস, তাহলে এই শব্দটা মানে বুঝাইতেছে পিকচার এক্সপ্রেস বেটার দেন ওয়ার্ড, মানে কোনো কথাবাদী কিছু এটা কথা বলতেছে, বিষয়টা কিরকম আমরা বলি না, যেমন এক কথা 100 কথার সমান, তো বিষয়টা হচ্ছে ওইরকম যে একটা ছবি কি কথা বলার থেকে আরো বেশি কি এক্সপ্রেস করতেছে একটা ছবির মাধ্যমে। আচ্ছা, তাহলে আমরা যদি একটু নিচে যাই, দেখি আরো কিছু আমাদের কোশ্চেন আছে, তোমরা কেউই ধৈর্য হারাবা না, আজকে আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করব। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আরো দুটো কোশ্চেন সলভ করি। কি বলছে দেখো, হি সেড টু হার, সে, ওকে, ইউ ক্যান কাম আর্লিয়ার, তাহলে ওকে, তাহলে ক্যান ইউ কাম আর্লিয়ার, তাহলে এখানে যদি কোশ্চেন করছে তাহলে আমরা কোশ্চেন বদক একটু সেন্টেন্সগুলো সলভ করি। কি বলতেছে দেখো, হি আস্কড হার, যেহেতু সেড টু আছে
আর কোশ্চেন মার্ক আছে, তাহলে কি হবে আস্কড হার। ওকে, ক্যান দিয়ে শুরু হয়েছে, মডেল ভার্ব অথবা ডু ডিড ডাজ অথবা হ্যাভ ভার্ব দিয়ে শুরু হলে আমরা সবসময় কি ইউজ করব, ইফ ইউজ করব। ইউজ সেকেন্ড পারসন কাকে মিন করতেছে, অবজেক্টকে, তাহলে কি হবে শি। ক্যান থাকলে কি হবে ভাইয়া, কুড। ওকে, আর কুড এর সবসময় কি হয় ভি ওয়ান, পরে আর্লিয়ার, শেষ। ওকে, আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্টেড মি টু ডু। তাহলে এই বাক্যটা জিনিস কল্পনা করো, এই বাক্যে তুমি একটা জিনিস যদি কল্পনা করো বুঝতে পারবা যে আমি যখন ক্লোজ পড়াইছি, ক্লোজ যখন আমি তোমাদের ক্লাসে পড়াইছি বলছিলাম যে দুইটা শর্টকাট। কি কি শর্টকাট তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। প্রথমত শর্টকাটটা ছিল যে ইট দ্বারা রিপ্লেস করা যায়, আর হচ্ছে কি দ্বারা প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায়। এখন এই বাক্যে দেখো আমি যদি এইটুকু বাদ দিয়ে দিই, ধরো এইটুকু আমি বাদ দিয়ে দিয়ে যদি লিখি যে আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড, তাহলে কি আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড ইট, তাহলে কিন্তু হয়ে যায়। তার মানে আমরা চাইলে ইট দ্বারা রিপ্লেস করতে পারি। যেহেতু ইট দ্বারা রিপ্লেস করতে পারি তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, নাউন ক্লোজ। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের নাউন ক্লোজ। আচ্ছা, আমরা একটু নিচে যাই, একটু ফাস্ট করতে হবে, কেননা না হয় ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। আচ্ছা, এরপর কি বলতেছে, বলতেছে দ্য রিয়েল টেস্ট অফ গুড ম্যানার্স ইজ টু বি এবল টু পুট আপ উইথ ব্যাড ম্যানার্স। এখানে দেখো পুট আপ উইথ জানতে চাইছে, এটা হচ্ছে অনেক একটা ফ্রেজ। পুট আপ উইথ এর ফ্রেজটা এটা বিভিন্ন পরীক্ষায় আসছে, ইভেন এখনো আসে, প্রায় পরীক্ষা আসার পরে এই কোশ্চেনটা বারবার আসে। পুট আপ উইথ হচ্ছে একটা ফ্রেজ, এটা হচ্ছে সঠিক আনসার হচ্ছে টলারেট, মানে সহ্য করা। দ্য ওয়ার্ড অফ স্পেন, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল। অফ স্পেন, অফ স্পেন ওয়ান কাইন্ড অফ ফ্রেজ আকারে বসে। এইটার অর্থ হচ্ছে বাল্যসুলভ বা বাল্যকাল, তার মানে সঠিক উত্তর হচ্ছে কি চিলড্রেন। সঠিক উত্তর হচ্ছে চিলড্রেন। ওকে, এরপরে কোশ্চেন, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট ওয়ার্ড অর ফ্রেজ ইন দ্য ফলোইং ইন এ পাজল প্রবলেমস আর ডিজাইনিং। এখন সমস্যা কখনো ডিজাইনিং করা যায় না, ডিজাইন কারো দ্বারা প্রবলেমগুলো কি মানে খুঁজে বের করা হয় বা ডিজাইন করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে কি ডিজাইন না হলে ডিজাইন হবে, তাহলে আমাদের এই নাম্বারটাই ভুল অ্যান্সার। ওকে, এরপর আমরা একটু নিচের দিকে যাব। আচ্ছা, এখন আমাদের কি বলতেছে, সাপোজিং ইউ আর রং হোয়াট উইল ইউ ডু ইন দ্যাট কেস। তাহলে এই কোশ্চেনটা যদি আমরা একটু পড়ি মনোযোগ দিয়ে, একদম ইজিলি দেখতে পারি। সহজে মনে রাখতে হবে ডাব্লিউএস কোশ্চেন থাকলে সেই বাক্যটা সাধারণত কমপ্লেক্স হয়ে যায়। ডাব্লিউএস থাকা মানে সেই বাক্যটা কমপ্লেক্স হয়ে যায়। ওকে, এভরিওয়ান হ্যাজ এ লাইট, এভরিওয়ান হ্যাজ এ লাইট। এখন এই বাক্যটা কি দেখতেছে, দেখো কি বলছে, এভরিওয়ান হ্যাজ এ লাইট টু এডুকেশন। লাইটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়, টু। তাহলে এভরিওয়ান হ্যাজ এ লাইট টু গুড এডুকেশন। ওকে, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। তাহলে ইজ এ ফ্রেন্ড ইনডিড, এখানে দেখো এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড, এখানে সাধারণত এই বাক্যে ইনডিডটা হচ্ছে অন কাইন্ড অফ একটা অ্যাডভার্ব, কারণ এটা ভার্বকে মডিফাই করতেছে। আবার দেখো আই সেড ডু ইট, তাহলে অবশ্যই কি করতেছে, সে অর্ডার করতেছে। তাহলে আই অর্ডার্ড, আর ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হয় টু, তার বাকি অংশ। ওকে, আমরা একটু নিচের দিকে যাই। আচ্ছা, এটা বলছি আমি 26, আমরা 27 নম্বর কোশ্চেন সলভ করবো। ওকে, 27 নম্বর কোশ্চেন কি বলতেছে দেখো, হু ইজ কলিং। তাহলে হু থাকলে চোখ বন্ধ করে কি হয় আমাদের, বাই হোম হয়ে যায়, বাই হোম হয়ে যায়। এখন এখানে সবগুলো বাই হোম আছে, এখন আমরা রাইট দিব কোনটা, আমরা রাইট দিব কোনটা, এখন এটা নিয়ে আমাদের সবচেয়ে বড় কোশ্চেন যে আমরা রাইট কোনটা করব। এখন মনে রাখতে হবে আমাদের অক্সিলারি ভার্ব আছে না, মানে কন্টিনিউয়াস, তাহলে অবশ্যই বিং আসবে, তাহলে হয়তো বা বি অথবা ডি হইতে পারে। তাহলে বাই হোম ইউ আর বিং কল্ড, এরকমটা কখনো হয় না। প্যাসিভ করার ক্ষেত্রে আমাদের সাধারণত কি হবে, বাই হোম এর পরে কি অক্সিলারি ভার্ব লাগবে, তাহলে অ্যান্সার কি ডি নাম্বারটা রাইট, বাই হোম আর ইউ বিং কল্ড। ওকে, 28 নাম্বার কি বলতেছে, রাকিব প্ল্যানস টু জয়েন দ্য এয়ারফোর্স হোয়েন হি লিভস কলেজ। এখন আমি এইটার একটা শর্টকাট তোমাদের শিখাইছিলাম যে সময়, স্থান, কারণ, শর্ত, বিপরীত মনোভাব, এই সকল বিষয়গুলো যদি কোনো একটা ক্লোজের মধ্যে ফুটে উঠে তাহলে সেই ক্লোজটা হবে সবসময় অ্যাডভার্বিয়াল ক্লোজ। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। এই যে হোয়েন, যখন, সময় আছে, তো সময় বোঝাতে এটা কি হবে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ। আচ্ছা, এরপরে এই রুলসটি মনে রাখবা, বিং ইন হ্যাস্টেল দ্য ডোর, বিং ইন হ্যাস্টেল দ্য ডোর ওয়াজ লেফট ওপেন। আচ্ছা, এটা একটু মুখস্থ করো তোমরা এইভাবেই। পরবর্তী কোশ্চেন যদি আমরা যদি লক্ষ্য করি, আচ্ছা দ্য ডোর ওয়াজ লেফট ওপেন, সরি এখানে বিং ইন হ্যাস্টেল শি লেফট দ্য ডোর ওপেন, এটা হবে রাইট অ্যান্সার। ওকে, এগুলো একটু ডিপলি কোশ্চেন, এগুলা কিছু কিছু কোশ্চেন ডিপলি চলে আসছে, কিন্তু আমি ট্রাই করছি মোটামুটি প্রতিটা নিয়ম থেকে রুলসগুলো তোমাদের সাথে আলোচনা করার। এখন এরপরে কি রুলস আসে দেখো, এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস ইন,
মানে একটা বক্তব্য বা একটা স্পিচ দেওয়ার সময় যদি সেখানে যদি প্রচুর ওয়ার্ড থাকে বা বেশি কথা বলা হয়, সেটাকে বলা হয় এ ভার্বাস স্পিচ। এ ভার্বাস স্পিচ এটা ওয়ান কাইন্ড অফ একটা প্রবাদ বাক্য বা প্রভাব বলা যেতে পারে। আই এম অ্যাফ্রেড আই উইল নট এবল টু মিট ইউ, তাহলে এটা রাইট আনসার কি? এখানে সবাই বলবে আরএনট আই, কিন্তু আরএনট আই কোনো অপশন নাই। আরএনট আই অপশন না থাকলে এইন্ট আই হচ্ছে রাইট আনসার, এটা মনে রাখবা। ডু অর ডাই, দেখো ডু অর ডাই, তাহলে এটা কোন সেন্টেন্স? আমি বলছি এন্ড অর বার থাকলে কি হবে? কম্পাউন্ড। যেহেতু অর আছে তাই কি অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, আমরা এরপরে একটু নিচের দিকে যাই, আলোচনা করবো আরো অনেকগুলো কোশ্চেন। তোমরা অবশ্যই ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে করবা, আর ক্লাসটা তোমরা ট্রাই করবা যে তোমাদের ফ্রেন্ডদের মাধ্যমে তো শেয়ার করাই, পাশাপাশি নিজেরাও শেয়ার করে রাখবা, কেননা অবশ্যই এই ক্লাসটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে পরীক্ষার আগ মুহূর্তে, কেননা অনেকগুলো গ্রামাটিক্যাল আইটেম এখানে আলোচনা হইতেছে। কি বলতেছে দেখো, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট ওয়ার্ড এন্ড ফ্রেজ ইন দ্য ফলোইং। ওকে, মেনি হু আর বোরিং। এখন দেখো এখানে মেনি কিছু মানুষ দ্বারা বুঝাইছে যারা কি বোর ফিল করতেছে। এখন মানুষ তার নিজে নিজে বোর ফিল করে না, অবশ্যই কোনো একটা কারণ বা কোনো একটা রিজন থেকে বোর ফিল করে। তাহলে এখানে কি হবে? এখানে হবে হু আর বোর্ড, মানে এটা হবে পাস্ট ফর্ম হবে হু আর বোর্ড, কেননা আর এর পরে ভি3 প্যাসিভ হয়ে যাবে। ওকে, এখন আমাদের 34 নাম্বার কোশ্চেন কি বলতেছে? বলছে হি সেড লেট আস মেক এ টিম ফর দিস, লেট আস মেক এ টিম ফর দিস। এখন দেখো এখন আমাদের কি আছে, এখন আমরা বাক্যটাকে কিভাবে করবো? এখন আমরা চাইলে সেড অথবা প্রপোজ দুইটা দিয়ে করতে পারি, কিন্তু প্রপোজ দিয়ে অ্যান্সারটা ভুল আছে এইখানে, তাই আমরা সেড দিয়ে করবো। হি সেড দ্যাট, আর লেট আস থাকলে কি হয়? একটা শুড হয়, এই তো শেষ। তাহলে হি সেড দ্যাট উই শুড মেক এ টিম ফর দ্যাট। ওকে, পিপল স্পিক ইংলিশ ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের মানুষগুলো কি ইংলিশে কথা বলে, তাহলে আমাদের এটা রাইট আনসার কি? ইংলিশ ইজ স্পোকেন ইন ইংল্যান্ড, কারণ ইংল্যান্ড মিন করা মানে মানুষগুলো ইংল্যান্ডের মানুষগুলো কথা বলে, এই জন্য এটাকে এভাবে ইউজ করা হয়। তোমাদের জন্য সবার জন্য অনেক অনেক শুভকামনা, তোমরা ভালো কিছু করো ইনশাল্লাহ, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও যতটুকু সম্ভব। যারা যারা ক্লাস দেখবা মোটামুটি সবাই মোটামুটি আমার স্টুডেন্ট ছিল বিভিন্ন ব্রাঞ্চের, তো আমি ব্রাঞ্চের বাইরেও যারা ছিল বা যারা ক্লাস করতেছো, আশা করি সবাই একটা ভালো একটা জায়গায় চান্স পাও, কেননা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় বা পাবলিক একটা প্ল্যাটফর্ম অনেক 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 বেশি ইম্পর্টেন্ট তোমার লাইফে বা তোমার ক্যারিয়ার গুছানোর জন্য। তো এই জায়গাটায় তোমরা সবসময় যথেষ্ট ফোকাস করবা আর খুবই ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা। কোশ্চেন কঠিন হয় না, কোশ্চেন সবসময় তোমার অনুকূলেই থাকবে। তোমার তাড়াহুড়ো বা ধরো তোমার ভয় বা ধরো তোমার মধ্যে একটা মানে কি বলে ওইটাকে পরীক্ষায় খারাপ ফলাফল হইতে পারে এরকম একটা ভয় কি তোমাদের দেখা যায় চান্স পাইতে সমস্যা করে ফেলবে বা মার্কটা আসতে কমায় দিবে। এইটুকু মনে রাখবা, গুচ্ছতে কিন্তু আহামরি অনেক মার্কস পেয়ে চান্স পাইতে হয় না। তুমি যদি মিনিমাম 60+ মার্কস তুলতে পারো, ইনশাল্লাহ তুমি খুব ভালো একটা বিশ্ববিদ্যালয় এবং খুব ভালো একটা সাবজেক্ট তুমি পেয়ে যাবা। তাহলে এই জায়গাটা তোমাকে বুঝতে হবে যে বেশি প্রেশার নেওয়ার দরকার নেই, খুব ঠান্ডা মাথায় পড়লে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। আচ্ছা, এরপরে কোশ্চেনটা আমাদের কি বলতেছে? আই টকড টু দ্য গার্ল হু কমপ্লেইন্ড অফ বুলিং। এখন এইখানে আমি আরেকটা রুলস পড়াইছি যে দ্য গার্ল নাউন সম্পর্কে যখন দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বুঝাবে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে কাকে নিয়ে কথা বলতেছে? এই মেয়েটাকে সম্পর্কে বলতেছে, যে মেয়েটা কি বুলিং এর শিকার হয়েছে বা বুলিং শিকার হয়েছে, হ্যাঁ, তাহলে এই মেয়েটার সম্পর্কে দোষ গুণ অবস্থা বুঝাইতেছে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। হাসান ইনফর্ম দ্যাট যারা হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক অলরেডি, তাহলে দেখো হাসান ইনফর্ম করলো কি যারা কি কাজটা শেষ করে ফেলছে, তাহলে যারা যেহেতু কাজটা শেষ করে ফেলছে তার ফলাফল এখনো বিদ্যমান, তাহলে প্রেজেন্ট পারফেক্টই উত্তরটা হবে। 10 men died in accident as a car and a bus। এখন কথা হচ্ছে এটা রাইট আনসার কোনটা? তোমাকে মনে রাখতে হবে যে অ্যাজ যুক্ত বাক্যে সিন্স অ্যাজ বিকজ, আমি যা যা বলি তোমরা একটু নোট করে রাখো। সিন্স অ্যাজ বিকজ যুক্ত বাক্যে সাধারণত নিয়মটা হচ্ছে যে পূর্বে যেই টেন্স পরে একই টেন্সই হয়, তাহলে এখানে রাইট আনসার হচ্ছে কলিডেড। ওকে, 10 years ড্যাশ সিন্স যুক্ত বাক্য, দেখো সিন্স যুক্ত বাক্য মনে রাখতে হবে, পরে যেহেতু আমাদের কি আছে পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে এই পাশে কি হবে প্রেজেন্টের যে কোনো ফর্ম, তাহলে হ্যাভ পাস্ট। 10 years হ্যাভ পাস্ট সিন্স আই লাস্ট ভিজিটেড দ্য মিউজিয়াম। সিন্সের আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে সিন্সের আগে যদি আমাদের পাস্ট সিম্পল হয়, পরে হচ্ছে কি আমাদের পাস্ট পারফেক্ট, এইটাও হয়। সিম এগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেক্ট, ফেইল, ফরগেট, হেজিটেট, হোপ, ইন্টেন্ট, লার্ন, ম্যানেজ, মিন, নিড, অফার, প্ল্যান, প্রিপেয়ার, প্রিটেন্ড, প্রমিস, রিফিউজ, শ্রিম, ট্রেন, থ্রেটেন্ড, ওয়েন্ট, ওয়ান্ট। ক্লাসে এগুলো পড়ানো হয়েছে। তো এই সকল শব্দগুলো যদি থাকে, এই সকল শব্দের মধ্যে একটা শব্দ হচ্ছে কি সিম। তো সিম শব্দটা যদি থাকে বা মনে করা অর্থে বোঝায়, এই শব্দটা হচ্ছে একটা ইনফিনিটিভ ভার্ব।
তো ইনফিনিটিভ ভার্ব থাকার কারণে এরপরে যে ভার্বটা হবে সেটা হচ্ছে টু প্লাস ভি ওয়ান। তাহলে টু প্লাস ভি ওয়ান কোনটা হয়? টু হ্যাভ। উই সিম টু হ্যাভ এ প্রবলেম উইথ দ্য কার। আমরা মনে করতেছি এই গাড়িতে কি কোনো একটা সমস্যা হচ্ছে বা সমস্যা আছে। আচ্ছা, এরপর আমরা একটু কোশ্চেন সলভ করি। ওকে, ডান। এখন দেখো, প্লিজ ওয়াটার দ্য প্লান্টস ইন মাই অ্যাবসেন্স। আমি এটা মনে হয় নাউনের ক্লাসে একবার আলোচনা করছিলাম। এখন দেখো, নাউন কিছু কিছু ক্ষেত্রে আমাদের নাউনের কাজ করে, আবার ভার্বের কাজও করে। এই বাক্যে কিন্তু নাউন কখনোই নাউনের কাজ করে নাই। প্লিজ, দয়া করে, ওয়াটার দ্য প্লান্টস, গাছে পানি দাও, ইন মাই অ্যাবসেন্স, আমার অনুপস্থিতিতে কি গাছে পানি দাও। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের ওয়াটারটা একটা ভার্ব। ওকে, ইফ ইউ প্র্যাকটিসড এ লট, ইফ ইউ প্র্যাকটিসড এ লট। এখন ইফ ইউ প্র্যাকটিসড, প্র্যাকটিসটা কোন ফর্মে আছে ভাইয়া? প্র্যাকটিসটা হচ্ছে ভি2 ফর্মে আছে। ভি2 মানে কি? ভি2 মানে হচ্ছে আমাদের কনফার্ম, ভি2 মানে হচ্ছে আমাদের পাস্ট সিম্পল ফর্ম। তাহলে ইফ যুক্ত পাস্ট সিম্পল থাকলে উড কুড মাইট শুড প্লাস ভি1, তাহলে ইউ কুড বি এ গুড ক্রিকেটার। রাইট অ্যান্সার হচ্ছে ইউ কুড বি এ গুড ক্রিকেটার। আমি বলতে পারতাম যে ভাই প্রথমটা তো আপনি নিতে পারতেন। এখন এখানে কিছু একটা হতে চাচ্ছে, হ বুঝাতে এক্সট্রা ভাবে কুডটা আসছে, সরি বিটা আসছে। তাছাড়া কুডের পরে তো তোমার ভি1 লাগবে, ভি1 তো নাই এই বাক্যে, এই জন্য আমরা এটা নিব। এরপর দেখো, নেপচুন ইজ এ এক্সট্রিমলি কোল্ড প্ল্যানেট ড্যাশ। এখন এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের একটা রুলস। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে মনে রাখতে হবে দুইটা রুলস আছে। যেহেতু নেপচুন ইজ এন এক্সট্রিমলি কোল্ড প্ল্যানেট আছে, তার মানে অ্যাফার্মেটিভ বাক্যটাই আছে। এখানে দুইটা রুলস হচ্ছে কি, একটা হচ্ছে সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, অথবা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস টু বা অলসো। তাহলে এখানে আমাদের অ্যান্সার আছে শুধুমাত্র একটাই, তাহলে সো ডাজ ইউরেনাস। এটা কি রাইট অ্যান্সার? না। আমি জানি অনেকে এটা রাইট অ্যান্সার বলবে। মনে রাখতে হবে এইখানে যদি অক্সিলারি ভার্ব দিয়ে দেয় তাহলে কি হবে? তাহলে অক্সিলারি ভার্বই আমাদের অ্যান্সার করতে হবে। আর যদি এখানে মেইন ভার্ব থাকে তাহলে ওই পাশে ডু ডিড ডাজ দিয়ে সলভ করতে হবে। খুবই সহজ, একটু মনোযোগ দিলেই পারা যায়। আবার একটু মনোযোগের অভাবেই সঠিক উত্তরটাও তোমার ভুল হয়ে যেতে পারে। এখানে খুবই ঠান্ডা মাথায় কোশ্চেনগুলো সলভ করতে হবে। এরপরে যদি আমরা আরেকটা কোশ্চেন সলভ করি, হ্যাভ ইউ এভার। এইটা অনেক জায়গায় তোমরা পড়ছো, এটার ব্যাখ্যা কি দিব? হ্যাভ ইউ এভারের পর সবসময় বিনই হয়। হ্যাভ ইউ এভার বিন টু কানাডা, হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার। ওকে, আই উইশ। উইশের সাধারণত দুইটা রুলস, উইশের সাধারণত দুইটা রুলস। আই উইশ, তাহলে এখানে আই উইশটা কিসে আছে? ভি1। উইশটা যখন ভি1 থাকে পরবর্তী অংশে অক্সিলারি ভার্ব আসলে হয় ওয়ার, অথবা মেইন ভার্ব আসলে হয় ভি2। আর যদি উইশটা যদি ভি2 তে থাকে, মনে রাখবা, অথবা তোমরা লিখে না, আমি বলে দেই। উইশটা যদি ভি2 তে থাকে তাহলে পরবর্তী অংশে উড কুড মাইট শুড হ্যাভ প্লাস ভি3 হয়। ওকে, দ্য চাইল্ড লাইক অ্যান অ্যাঞ্জেল, এটা কি হবে? দ্য চাইল্ড লাইক অ্যান অ্যাঞ্জেল। কে পারবে একটু কমেন্ট করে আমাকে জানাও। ওকে, খুবই সহজ। দ্য চাইল্ড স্লিপড, দ্য চাইল্ড, বাচ্চাটি ঘুমাচ্ছিল, লাইক অ্যান অ্যাঞ্জেল। ওকে, আচ্ছা। দ্য হোস্ট ওয়াজ ড্যাশ, হোস্ট ওয়াজ, তাহলে অক্সিলারি ভার্ব আছে, হোস্ট হচ্ছে একজন ব্যক্তি, তাহলে কি কাউন্টিং দ্য মেম্বার অফ গেস্ট। আচ্ছা, তোমরা মোটামুটি কোশ্চেনগুলো পড়লে আমার মনে হয় তোমরা অনেকটা উপকৃত হবা। আর আমি এগুলো অনেক বেশি বেশি কোশ্চেনগুলো নিচ্ছি, যেন তোমরা প্রতিটা রুলসই তোমরা মোটামুটি একবার করে ক্যাচ করতে পারো। আচ্ছা, আমরা এরপর একটা কোশ্চেন সলভ করবো। বলছে নিচের কোশ্চেনটার মধ্যে কোনটা সবচেয়ে কারেক্ট, নিচের শব্দটা কোনটা সবচেয়ে কারেক্ট। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে হু ডাজ দ্য বুক বিলং টু। হু ডাজ দ্য বুক বিলং টু, কেন ডাব্লিউএস কোশ্চেনের পরে আমাদের অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, তারপরে বাকি অংশ বা মেইন ভার্ব যেটাই বলি। ওকে, উইজডম ইজ বেটার দেন স্ট্রেংথ। তাহলে স্ট্রেংথটা কি? আমরা চোখ বন্ধ করে জানি। স্ট্রেংথ মানে কি? আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা আমরা গুনতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। আই ডোন্ট নো হু, আই ডোন্ট নো হু ড্যাশ দ্য চেয়ার। তাহলে দেখো, আমি জানি না চেয়ারটা কে কি ভেঙেছিল। অবশ্যই চেয়ারটা ভেঙে গেছে বলেই এরকম কথাটা আসছে। এখন কথা বুঝে কাজ করতে হবে। এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি হু ব্রোক দ্য চেয়ার। আমি জানি না চেয়ারটি কে ভেঙেছিল, কেননা তুমি বলতে পারবো না যে চেয়ারটা কে ভাঙছে, কেননা চেয়ারটা এখন ভাঙেনি, অবশ্যই এটা আগে ভাঙা হয়েছে। ভাঙা হয়েছে বলে এই কথাটা আসছে যে আই ডোন্ট নো, আমি জানি না চেয়ারটা কে ভাঙছে। ওকে, এরপর দেখো 51 নাম্বার কোশ্চেন কি বলতেছে। 51 নাম্বার কোশ্চেনে বলতেছে, দেখো মাই মাদার ড্যাশ এভরি নাইট। তাহলে এভরি বুঝাতে আমাদের কি হবে? ইনডিফিনিট হবে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে আমাদের? ওকে, এখন দেখো এখানে একটা কথা আছে, এভরি, তারপর হচ্ছে জাস্ট, তারপর হচ্ছে নাও, সরি, এভরি, নাও, তারপর হচ্ছে রেগুলারলি, ডেইলি, ইউজুয়ালি, বেসিক্যালি, এগুলো থাকলে সাধারণত আমাদের ইনডিফিনিট কন্টিনিউয়াস দুটোতে আমরা করতে পারি। এই বাক্যের ক্ষেত্রে আমরা মাই মাদার ইজ ওয়াচিং টিভি এভরি নাইট, এটা আমরা ইউজ করতে পারি। ওয়াচিং টিভি ইজ এভরি নাইট। ওকে, তাহলে আমরা একটু নিচে যাই।
আমরা আরো কিছু কোশ্চেন সলভ করব। আচ্ছা ওকে, এখন তো কি বলছে, হিমো ইজ নট হেয়ার, হি ইজ আউট ড্যাশ ইজ আঙ্কেল। তাহলে এই যে হি ইজ অক্সিলারি ভার্ব আছে, তাহলে কি ভিজিটিং কন্টিনিউয়াস সেন্টেন্সটা হবে হি ইজ আউট ভিজিটিং হিজ আঙ্কেল। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন কি বলতেছে দেখো, আই নেভার ড্যাশ চুমকি এনিমোর। তাহলে আই নেভার সি, এই বাক্যে ওরকম কোনো কিছু বলা নাই, তাহলে আমরা সহজেই নর্মাল ওইতে ইউজ করে দিব। ওকে, আমরা একটু নিচের দিকে যাব। এরপর কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে দ্য গোল্ডেন রিং ইজ টু কস্টলি টু পারচেজ। তাহলে এইখানে আন্ডারলাইন ওয়ার্ডটা কি? তোমাদের মধ্যে অনেকেরই মনে হবে যে কস্টের সাথে এল যুক্ত আছে, তার মানে কি এটা অবশ্যই কি একটা অ্যাডভার্ব। আসলে কি এটা অ্যাডভার্ব হবে? এটা কল্পনা করো, টু ডট ডট টু, আমি এটা পড়েছিলাম ক্লাসে, এই টু হচ্ছে নিজে একটা অ্যাডভার্ব, টু নিজে হচ্ছে একটা অ্যাডভার্ব। এরপরে যে শব্দটা আসবে সেটা হচ্ছে কি অ্যাজেক্টিভ। তাহলে এইখানে এই কস্টলিটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। আশা করি তোমরা বুঝতেছো। তোমরা যেখানে না বুঝবে অবশ্যই কমেন্টে জানাবো, অথবা আমাকে পেজে নক দিয়ে রাখো। আমাদের যারা গ্রুপ মেম্বার আছে তারা অবশ্যই তোমাকে কোশ্চেনটার সঠিক অ্যান্সার দিয়ে দিবে। এটা খুবই সহজ কোশ্চেন, এটা আমি অনেক জায়গায় দেখছি, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘোষণা ছিল ক্রেডিট, ক্রেডিটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় টু হয়। ক্রেডিট টাকা 5000 টু মাই অ্যাকাউন্ট। তোমরা যারা 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 5000 টাকা আমাকে পাঠাইতে চাও দ্রুত পাঠিয়ে দিও, হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বারটা আমি তোমাদের ইনবক্সে দিয়ে দিব। ওকে, আচ্ছা আমরা পরে কোশ্চেনে যাই। কি বলছে, ইফ, এখানে দেখো আমাদের প্রথম অংশ বের করতে বলছে, পরের অংশটা আগে আমাদের দেখতে হবে। তাহলে হ্যাড প্লাস ভি থ্রি, ইফ যুক্ত হ্যাড প্লাস ভি থ্রি মানে কি? মানে হচ্ছে থার্ড কন্ডিশন। যেহেতু থার্ড কন্ডিশন, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই পাশে কি হবে? উড কুড মাইট শুড হ্যাভ প্লাস ভি থ্রি, তাহলে উড হ্যাভ বিন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অ্যাজ ইফ অ্যাজ দু যুক্ত বাক্য, মনে রাখতে হবে অ্যাজ ইফ অ্যাজ দু যুক্ত বাক্য পূর্বে যদি প্রেজেন্ট সিম্পল থাকে পরে হচ্ছে পাস্ট সিম্পল, আর পূর্বে যদি পাস্ট সিম্পল থাকে পরে পাস্ট পারফেক্ট। তাহলে কি আছে, রিশান ওয়াক্স, তাহলে কি প্রেজেন্ট সিম্পল, তাহলে ওই পাশে কি পাস্ট সিম্পল হবে, হি ওয়ার লেম, হি ওয়ার লেম। ওকে, এরপরটা আমরা একটু দেখি। ইফ ইউ হ্যাড স্টার্টেড আর্লিয়ার ইউ ক্যাচ, এই যে হ্যাড প্লাস ভি থ্রি, আবার সেম থার্ড কন্ডিশনের রুলস, 56 নম্বর রুলস দেখো, হ্যাড প্লাস ভি থ্রি থাকলে উড কুড মাইট শুড হ্যাভ প্লাস ভি থ্রি, তাহলে কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে ইফ ইউ স্টার্টেড আর্লিয়ার ইউ উড হ্যাভ কট দ্য বাস। ওকে, তারপর আমরা আরেকটা কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমরা একটু সলভ করব। এখানে আমরা কি বলতেছে, এভরি মাদার্স লাভস হার চাইল্ড। আচ্ছা, তাহলে এখানে এই বাক্যটার ক্ষেত্রে আমরা কি সবসময় ইউজ করব? আমরা জানি এই সকল বাক্যের ক্ষেত্রে কি হবে, ডাজেন্ট হবে, কিন্তু কিন্তু ডাজেন্টের সাথে আবার ইট হয় না, কারণ এভরি মাদার বুঝাইতে সমগ্র মা জাতিকে বোঝানো হয়েছে, এই জন্য দে হবে। তাহলে দের সাথে তো আবার ডাজেন্ট হয় না, তাহলে রাইট অ্যান্সার কোনটা? ডন্ট দে। ওকে, হি রান ফাস্ট লেস্ট, লেস্ট যুক্ত বাক্যে মনে রাখতে হবে আমাদের পরবর্তী অংশ সবসময় শুড আসবে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে শুড। হি রান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। ওকে, তারপর হচ্ছে কি হি অ্যারাইভড হেয়ার আফটার ইউ ড্যাশ, আফটার যুক্ত বাক্যে মনে রাখতে হবে আফটারের পূর্বে হচ্ছে প্রেজেন্ট সিম্পল, পরে হচ্ছে কি আমাদের পাস্ট, সরি, একটু ওয়েট করো, আমি একটা জিনিস এখানে একটু মিস করে ফেলছি। অনেকগুলো কোশ্চেন তো সলভ করতে গিয়ে মাথার মধ্যে গিজ গিজ করতেছে একসাথে অনেকগুলো কোশ্চেন। সাধারণত আমি অফলাইনেও কাউকে 50টা বেশি কোশ্চেন সলভ করাই না, কিন্তু ভাবলাম তোমাদের জন্য এটুকু তো একটু কষ্ট করাই যায়। আফটার যুক্ত বাক্যে প্রথম থেকে শুনো মনোযোগ দিয়ে, আফটার যুক্ত বাক্যে পূর্বে যদি পাস্ট সিম্পল থাকে, পরে হচ্ছে ফিউচার, পরে হচ্ছে হ্যাড প্লাস বি থ্রি, তাহলে কি আমাদের পাস্ট পারফেক্ট। আফটার যুক্ত বাক্যে, আফটার যুক্ত বাক্যে পূর্বে যদি পাস্ট সিম্পল থাকে পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। সেম বিফোর যুক্ত বাক্যে পূর্বে যদি আমাদের পাস্ট পারফেক্ট থাকে পরে হচ্ছে আমাদের পাস্ট সিম্পল। তাহলে বিফোর আর আফটারের পরে, মানে বিফোরের পূর্বে আফটারের পরে পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরে আফটারের আগে আমাদের কি পাস্ট সিম্পল। ওকে, আচ্ছা তোমরা ক্লাসটা একটু কইরো, যেখানে আমার সমস্যা হবে মনে হবে তোমরা আমাকে একটু বলবা। ওকে, তারপর কি বলতেছে, দ্য কারেক্ট সেন্টেন্স ইজ, এখানে মনে রাখতে হবে আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে সবাই ভাবে টু থার্ড হবে, টু থার্ড বলে কিছু নাই, টু থার্ডস, টু থার্ডস, আর টু থার্ডস অফ ইট, কোন একটা কোন একটা জিনিসের টু থার্ডস, তাহলে কি দুই তৃতীয়াংশ, তাহলে অবশ্যই একের থেকে কম, তাহলে ভার্ব সিঙ্গুলার, উত্তর হবে ইজ। আচ্ছা, আমরা এরপরে কোশ্চেনটা যদি একটু সলভ করি, দেখি কি বলছে, দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর, এখানে এটা হচ্ছে একদম হুবহু বই থেকে তুলে দিচ্ছে। রাইট অ্যান্সারটা হচ্ছে আমি বলে দিই, দ্য স্ট্রাগল
this time is a struggle for freedom, the struggle this time is a struggle for emancipation. রাইট অ্যান্সার হচ্ছে এ। ইট ইজ হাই টাইম যুক্ত বাক্যে, ইট ইজ হাই টাইম যুক্ত বাক্যে সবসময় মনে রাখতে হবে এরপর আমাদের কি হবে, ভি2 হবে। কি হবে, ভি2 হবে। তাহলে রাইট অ্যান্সার কোনটা? ভি2 হলে তোমরা একটু কমেন্টে জানাও কোনটা হবে রাইট অ্যান্সার। উই স্টার্টেড দ্য মিটিং, স্টার্ট হবে না, স্টার্টস তো এমনিতে হবে না, স্টার্টেড দ্য মিটিং। আচ্ছা, আমরা একটু যদি নিচে যদি লক্ষ্য করি তাহলে আমাদের আরো কিছু কোশ্চেন আছে, আমরা একটু দেখি। দেখো কি বলছে, কোশ্চেন বলছে ইরা সেড আই মাস্ট রাইট এ লেটার। খুবই সহজ, এখানে মনে রাখতে হবে মাস্ট আসলে আমাদের যদি আমরা এটা করতে চাই, ন্যারেশন করতে চাই, তাহলে এখানে মাস্টের পরিবর্তে আসবে কি হ্যাড টু। ওকে, আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। অ্যাবসেন্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাবসেন্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট কি হয়, ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম। আই নো দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে, আর তোমরা সলভ করবা, ম্যান আছে, নাউন বা প্রোনাউন আছে, নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া আছে, তাহলে এটা অ্যান্সার কি হবে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, 700টি লিখে কমেন্টটা লিখবা। ওকে, এরপরে আই ওয়ান্ট টু গো ড্যাশ, আই ওয়ান্ট টু গো নাও, তাহলে এইখানে এটা কোন পার্টস অফ স্পিচ, আই ওয়ান্ট টু গো নাও এটা কোন পার্টস অফ স্পিচ? তাহলে মনে রাখতে হবে আমাদের যাচ্ছে, যাওয়ার অবস্থা, যাওয়ার সময় বুঝাইতেছে, সে কখন যাচ্ছে, সে যাচ্ছে এখন, তাহলে অবশ্যই ভার্বকে মডিফাই করলে কি হয়, অ্যাডভার্ব হয়। ওকে, আমরা একটু পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, তাহলে এরপর আমাদের আরো কিছু কোশ্চেন আছে, আমরা সলভ করি। আচ্ছা, এই কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো, বলছে 1/3 অফ দ্য স্টুডেন্টস, 1/3 অফ দ্য স্টুডেন্টস। তাহলে দেখো সকল স্টুডেন্টের মধ্যে কি 1/3, সকল স্টুডেন্টের মধ্যে কি 1/3। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হবে ইজ। যদি দ্য স্টুডেন্টস বলতো তাহলে কি কি হয়ে যেত, আর দ্য স্টুডেন্টস, তাহলে হয়তো বা একজন স্টুডেন্টকে বুঝাইছে। আসলে কি এরকম একটা ব্যাখ্যা হবে? আমি জানি তোমরা অনেকেই এরকম একটা ব্যাখ্যা বিভিন্ন জায়গায় দেখছো, কিন্তু সবসময় মনে রাখবা কিছু কিছু জায়গায় এটা হচ্ছে একটা ব্যতিক্রম একটা রুলস, ব্যতিক্রম একটা রুলস। কিছু কিছু জায়গায় আমরা এরকম একটা ব্যাখ্যা দিয়েছি, যেহেতু স্টুডেন্ট আছে সিঙ্গুলার, স্টুডেন্টকে তো আর 1/3 করা যায় না, স্টুডেন্টকে কি আর 1/3 করা যায়, অবশ্যই না। তাহলে আমাদের মনে রাখতে হবে কিছু কিছু জায়গায় দেখা যায় পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে তারা কি করে শুধুমাত্র স্টুডেন্টই দিয়ে দেয়, কিন্তু তার আগে দা দিয়ে দেয়। আমরা বলছিলাম না, দার সাথে যদি কোনো একটা নাউন থাকে সেটা প্লুরাল হয়ে যায়, তখন আর স্টুডেন্ট দেওয়া যে কথা, শুধু স্টুডেন্ট দেওয়া একই কথা। এই জন্য 1/3 অফ দ্য স্টুডেন্ট থাকলে চোখ বন্ধ করে অ্যান্সার হবে আর, কেননা প্লুরাল হয়ে যাবে। ওকে, এখন দেখো উই নিড নট হারি, এটা অর্থানুসারে হয়েছে যে আমাদের কি তাড়াহুড়োর দরকার নেই, উই হ্যাভ টু গট প্লেন্টি অফ টাইম, আমাদের হাতে প্রচুর পরিমাণ সময় আছে। সজীব ইজ গিলটি ড্যাশ মার্ডার, তাহলে গিলটির সাথে প্রিপোজিশন অফ হয়, গিলটি অফ। কোনো কিছুর বিপরীতে যদি মানুষ যদি গিলটি ফিল করে তাহলে সেটার জন্য কি হয়, অফ হয়। আচ্ছা, আমরা এরপর কোশ্চেনটা সলভ করব। কি বলছে, ইয়াসমিন কমপ্লেইনস, ইয়াসমিন কমপ্লেইনস অফ, ইয়াসমিন কমপ্লেইনস অফ, তাহলে কোন অফ? এখন এখানে আমরা দেখলে হবে ইয়াসমিন হচ্ছে কমপ্লেইন অফ হেডেক, মানে কি সে মাথা ব্যথায় কি খুব মানে ভোগান্তি স্বীকার করতেছে বা অনেক কষ্ট হচ্ছে আমার একটা মিন করতে, এখন বুঝে। এখন দেখো এরপরে কি বলছে, হি হ্যাজ বিন ইল ফ্রাইডে লাস্ট। এখন এইখানে দুইটা কথা আছে, দেখো ফ্রাইডে মানে একটা সময় দিন উল্লেখ করে দিয়েছে, তো সেক্ষেত্রে কি অ্যান্সার হবে সিন্স। যদি এখানে বলে যে 2 আওয়ার 4 আওয়ার, তাহলে কি কি হইতো, ফর আসতো, তাহলে কি আসতো ফর। তাহলে মনে রাখতে হবে সিন্স কখন আসে, সিন্স হচ্ছে নির্দিষ্ট একটা সময় যদি উল্লেখ থাকে, আর হচ্ছে যদি সংখ্যাবাচক সময় থাকে তাহলে হচ্ছে ফর। আচ্ছা, এরপর আমরা কোশ্চেন দেখি, এই বানানটা তোমরা সবাই পারো, তোমরা আমাকে এটা কমেন্টে জানাবা, এটা ক্লাসে পড়ানো শেষে। লেইজার নাকি লিজার, কোনটা বানানটা সঠিক বলবা, 74 লিখে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। এরপরে দেখো কি বলছে 75 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি, 75 কি বলতেছে, 75 বলতেছে উড ইউ প্লিজ নট ওয়ারি। ওকে, উড ইউ প্লিজ নট ওয়ারি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। আমি একটু ফাস্ট করতেছি কেননা এখানে এই পরবর্তী কোশ্চেনগুলো মোটামুটি সহজ, বা প্রথমগুলো যেভাবে ব্যাখ্যা দিয়ে আসছি পরেগুলো আরো সহজ, এই জন্য আমি একটু ফাস্ট করার ট্রাই করতেছি। দেখো হ্যাড আই নোন অ্যাডভান্স, হ্যাড আই নোন অ্যাডভান্স, তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে আমাকে, যে এই বাক্যটায়, এই বাক্যটা হ্যাড প্লাস ভি3, তাহলে এটা প্রথমত হচ্ছে আনরিয়াল কন্ডিশন, দ্বিতীয়ত হচ্ছে যেহেতু হ্যাড প্লাস ভি3 আছে, তাহলে ওই পাশে কি হবে, উড কুড মাইট শুড হ্যাভ প্লাস ভি3, উড কুড মাইট শুড হ্যাভ প্লাস ভি3। ওকে, তো রাইট অ্যান্সার হচ্ছে ডি। এখন সিনারি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, সিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই দেখো এর সাথে আর্টিকেল যুক্ত হবে না, আর্টিকেল যুক্ত হবে না, এস বেস যুক্ত হবে না, তো রাইট অ্যান্সার হচ্ছে শুধুমাত্র সিনারি। ইফ দ্য পুলিশ হ্যাড কাম আর্লিয়ার, সেম থার্ড কন্ডিশন, হ্যাড প্লাস ভি3, তাহলে কি কি হবে অ্যান্সার,
এইটা অ্যান্সার তোমরা বলবা কুড বি অ্যারেস্টেড নাকি কুড হ্যাভ অ্যারেস্টেড। আমি কিন্তু অনেকগুলো কোশ্চেন তোমাদের জন্য রেখে গেলাম, যারা যারা ক্লাস দেখবা অবশ্যই কমেন্ট করবা। আমি জানি তোমরা এই জায়গাটা কমেন্ট করলে আমি খুব খুশি হবো যে না তোমরা আসলেই ক্লাসগুলো করছো। এরপরে বলছি দেখো, বলতেছে হি নেভার গোজ আউট উইথ দ্য ডগ। তাহলে নেভার আছে, তার মানে আমাদের যেহেতু ট্যাগ কোশ্চেন, প্রথমত হচ্ছে নটটা বাদ যাবে, দ্বিতীয়ত কি আমাদের তাহলে কি হবে, গোজ আছে তাহলে কি ডাজ, আর হচ্ছে হি, রাইট অ্যান্সার হচ্ছে ডাজ হি। হার্ডলি হ্যাড উই রিচ দ্য স্কুল, তাহলে হার্ডলি হ্যাড এর সাথে কি হয় হোয়েন, হার্ডলি হ্যাড এর সাথে কি হয় হোয়েন, নসেন হ্যাড এর সাথে কি হয় দেন, স্কার্সলি হ্যাড এর সাথে কি হয় হোয়েনও হয় আবার বিফোরও হয়। তাহলে রাইট অ্যান্সার কোনটা, হার্ডলি হ্যাড উই রিচ দ্য স্কুল হোয়েন দ্য বেল র্যাং। ওকে, নান, এই যে দেখো নান যুক্ত শব্দ, নান, তারপর হচ্ছে ইচ, তারপর এভরি, এই সকল শব্দগুলো দিয়ে যদি বাক্যটা শুরু হয় তাহলে মনে রাখবা নাউন প্লুরাল হওয়া সত্ত্বেও ভার্ব হবে সিঙ্গুলার। নাউন প্লুরাল হওয়া সত্ত্বেও ভার্ব কি হবে ভাইয়া, ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে হ্যাজ। দ্য ট্রেন ড্যাশ অ্যারাইভ অ্যাট 8 AM বাট ইট ওয়াজ অ্যান আওয়ার লেট, ওয়াজ সাপোজ টু, মনে করা হয়েছিল। দ্য ট্রেন ওয়াজ সাপোজ টু অ্যারাইভ অ্যাট 11 AM, ট্রেনটি ধারণা করা হয়েছিল বা মনে করা হয়েছিল কি করবে, কখন পৌঁছাবে, 11টা পৌঁছাবে, বাট কিন্তু ইট ওয়াজ অ্যান আওয়ার লেট, এটা কি আরো 1 ঘন্টা দেরি করেছে। ইট ওয়াজ হার্ডলি, এই যে হার্ডলি হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, তাহলে অবশ্যই আমাদের এখানে নটটা আগে বাদ যাবে। তাহলে কি আছে, ইট হ্যাজ আছে, তাহলে হ্যাজ ইট, রাইট অ্যান্সার হচ্ছে হ্যাজ ইট। অনেকগুলো কোশ্চেন মোটামুটি সলভ করেছি, তোমরা ক্লাসটা মোটামুটি ট্রাই করবা যে 2বার মিনিমাম যেন ক্লাসটা করা হয়, সর্বনিম্ন সর্বনিম্ন 2বার ক্লাসটা করলে তোমরা অনেক কিছু ক্যারি করতে পারবা। তোমাদের কোনো ধারণা নাই যে পরীক্ষা হলে এই ক্লাসটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা হলে ক্লাসটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমরা জাস্ট ক্লাসটা করলে বুঝতে পারবা। এরপরে দেখো, এটা আমি একটু আগে আলোচনা করে আসছি, নোসোনা হ্যারের সাথে কি হয়, এসকাসলি হ্যারের সাথে কি হয়, হার্ডলি হ্যারের সাথে কি হয়। তবু আমি বলে দিই, নোসোনা হ্যাড আই কাম দেন হি গন অ্যাওয়ে, দেন হি গন অ্যাওয়ে, এটা কি রাইট অ্যান্সার হবে? গনটা কি আছে দেখো তো, ভিতরি ফর্মে আছে, এটা তো রাইট অ্যান্সার হবে না। তো রাইট অ্যান্সার কোনটা, নোসোনা হ্যাড আই কাম দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে আমরা এরপরে দেখি, এরপর কি বলছে দেখো, ইফ আই ফাউন্ড, তাহলে ফাউন্ডটা কোন ফর্মে আছে, ভি টু, তাহলে আমরা বুঝতেছি ইফ আর যেহেতু ভি টু আছে তাহলে এটা সেকেন্ড কন্ডিশন, তাহলে অপোজিট পাশে আমাদের কি লাগবে, উড প্লাস ভি ওয়ান, একটা মাত্র উত্তর আছে উড প্লাস ভি ওয়ান, টেক, উড টেক, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আই উড হ্যাভ কাম টু মিট ইফ, তাহলে প্রথম অংশে কি উড হ্যাভ প্লাস ভি থ্রি আছে, প্রথম অংশে যেহেতু উড হ্যাভ প্লাস ভি থ্রি আছে তাহলে পর অংশে হ্যাড প্লাস ভি থ্রি লাগবে, কেননা এটা হচ্ছে থার্ড কন্ডিশন, তাহলে কি হবে হ্যাড নোন। ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য কি হবে মোস্ট বিজিয়েস্ট না শুধু বিজিয়েস্ট, এটা আমি মনে হয় নার্সিং এর ক্লাসে খুব ইজিলি বোঝানোর ট্রাই করছি, বা আমি এটা অনেকটা কোশ্চেনও করছি, তোমরা ক্লাসে অবশ্যই ক্লাসটা করলে অ্যান্সার দিতে পারবা। এখানে রাইট অ্যান্সার হচ্ছে বিজিয়েস্ট, কেননা দা অলরেডি দিয়ে দিছে। আর মোস্ট কেন হবে না, কেননা যে সকল শব্দকে সুপারলেটিভ অথবা কম্পারেটিভ করা যায় সেই সকল শব্দের পূর্বে কখনোই মোস্ট অথবা মোর বসে না, এটা মনে রাখতে হবে। কেন বসে না সেটা অবশ্যই আমি ক্লাসে আলোচনা করছি, তবু কারো যদি কনফিউশন থাকে আমাকে একটু পেজে নক দিও। এরপর আমরা আরো কিছু কোশ্চেন সলভ করব, আমাদের প্রায় আমরা শেষের দিকে চলে আসছি। আহ, দেখো, ওয়াটার বয়েলস, তাহলে আমাদের এখানে কি হবে ইফ, কেন কন্ডিশনাল যুক্ত সেন্টেন্স, ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এরপরে কি বলতেছে দেখো, কারেক্ট দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য স্পিচ, হি ডাজ নট স্মোক, হি ডাজ নট স্মোক, তাহলে এখানে দেখো এটা কিন্তু একটা নেগেটিভ এগ্রিমেন্ট হয়ে গেল না, এটা ওয়ান কাইন্ড অফ একটা নেগেটিভ এগ্রিমেন্ট, তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে, নেগেটিভ এগ্রিমেন্ট হলে নিদার অথবা নর ডু আই, নিদার অথবা নর প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। দ্য বুক ইজ ড্যাশ দ্য মগ অ্যান্ড পেন, তাহলে এইখানে দেখো দুটো জিনিস আছে, তাহলে দুটো জিনিসের ক্ষেত্রে বুঝাতে গেলে কি হয়, বিটুইন হয়, আর দুইয়ের অধিক হলে কি হবে ভাইয়া, এমং হবে। ওকে, এরপর দেখো আন্ডার কি লিখছে, আনলেস দ্য ক্রাউন ক্যান মেক এ বেটার কেস দ্য অ্যাকিউজড মার্ডার উইল নট বি কনভিক্টেড, তাহলে এইখানে রাইট অ্যান্সারটা কোনটা, আমি আরেকটা শর্টকাট বলে দিই, যে সকল বাক্যগুলাই দেখবা যে কমাযুক্ত আছে, কমাযুক্ত আছে আর তোমার অপশনের সবগুলাই কি সাবঅর্ডিনেট ক্লোজ, তাহলে চোখ বন্ধ করে সেটা অ্যাডভার্বিয়াল ক্লোজ দিয়ে দিবা। কি বলছি আরেকটু মনোযোগ দিয়ে শোনো, যখনই দেখবা এটা হচ্ছে একটা শর্টকাট, যখনই দেখবা কোন একটা বাক্যে আন্ডারলাইন করা অংশটুকু তোমাকে বের করতে বলছে আর আন্ডারলাইন অংশটুকুর পরে বা আগে কমা আছে, তাহলে চোখ বন্ধ করে বুঝবা সাবঅর্ডিনেটেড ক্লোজ যদি অপশনে থাকে ওইখানে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, এই তিনটার মধ্যে চোখ বন্ধ করে ওইটা অ্যাডভার্বিয়াল ক্লোজই হবে। এটা হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা শর্টকাট। আচ্ছা, এরপরে কোশ্চেনটা যদি আমরা যদি খেয়াল করি, কি বলতেছে,
আই কন্ডোলড হিম হিজ লস। এখন এখানে কন্ডোল মানে কি? সমবেদনা জানানো বা ধরো দুঃখ প্রকাশ করা। তাহলে কাউকে দুঃখ প্রকাশ করতে কি হয়? উইথ হয়। আর তার কোন একটা লস মানে কোন একটা বিষয় বুঝাতে সেক্ষেত্রে অন। রাইট অ্যান্সার হচ্ছে উইথ আর হচ্ছে অন। ওকে, আমরা এরপর একটু নিচে কোশ্চেন যাই। 93-তে চলে আসছি আমরা। আচ্ছা, কি বলতেছে 93? টু মিট ট্রাভেল হাফ অ্যাওয়ে। এখানে এখন এটা রাইট অ্যান্সার কোনটা? মানে দেখো, কোন একটা ট্রাভেল বা কোন একটা সমস্যার মধ্যে বা কোন একটা ক্ষতির মধ্যে বা ধরো কোনো একটা ঝামেলার মধ্যে যখন মানুষ পতিত হয়ে যায় তখন কি হয়? মানুষ নার্ভাস হয়ে যায়। রাইট অ্যান্সার হচ্ছে কি? টু গেট নার্ভাস। কিছু কিছু জায়গায় টু বি পাজলড হয়, কিন্তু সঠিক অ্যান্সারটা হচ্ছে টু গেট নার্ভাস। আউট অ্যান্ড আউট। আউট অ্যান্ড আউট এটাও সেম। এটা নিয়ে একটু কন্ট্রোভার্সারি আছে, থ্রোলি হয় আবার হোল হার্টেডলি হয়। রাইট অ্যান্সার হচ্ছে হোল হার্টেডলি আর টু গেট নার্ভাস। তারপর দেখো, হানি টেস্ট সুইট। এখানে সুইটটা কি? মানে সুইটটা এখানে কোন এক্সাম্পল? দেখো এখানে কি দিছে? ফ্যাক্টিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব, কোয়াসি প্যাসিভ ভার্ব, পারসেপশন ভার্ব। এখন দেখো পারসেপশন ভার্বটা কেন হলো রাইট অ্যান্সার? এন্ড পারসেপশন মানে কি? পারসেপ মানে কি? মনে করা বা অনুভব করে, আমার একটা অর্থ দেয়। তো আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটাকে আমরা মানে কাউন্ট করতে পারি, আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটাকে আমরা ফিল করতে পারি, সেটাকে বলা হয় পারসেপশন ভার্ব। ওকে, এরপর দেখো অ্যাজ ওয়েল অ্যাজ। আমি এটা কয়েকবার পড়াইছি তোমাদের। উইথ, টুগেদার উইথ, অ্যাকাস্টম টু, অ্যাকম্পানিড বাই, ফ্যামিলিয়ার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এই সকল শব্দগুলো যদি থাকে তাহলে আমাদের প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। প্রথম সাবজেক্ট যেহেতু শি, তাহলে ইজ। শি ইজ গোয়িং, তাহলে কি? শি অ্যাজ ওয়েল অ্যাজ হার প্যারেন্টস ইজ গোয়িং টু স্পেন্ড দ্য সামার ভ্যাকেশন ইন দ্য কান্ট্রি সাইড। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের লাস্ট আর কিছু পার্ট আছে, এটুকু দেখলে মোটামুটি আমাদের ক্লাসটা শেষ। ওকে, দ্য গ্লাস কন্টেইন, দ্য গ্লাস কন্টেন্স ড্যাশ ড্রিঙ্কিং ওয়াটার, লিটল ড্রিঙ্কিং ওয়াটার। কেননা আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড অথবা উইথ এ ভিউ টু, এগুলোর পরে সাধারণত কি হয়? লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, উইথ এ ভিউ টু, এগুলোর পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি। তাহলে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। ওকে, দ্য বয় অলওয়েজ স্টাডি হার্ড, দ্য বয় অলওয়েজ স্টাডিজ হার্ড। তাহলে এখানে কি দেখো? স্টাডিজ, তাহলে ডাজেন্ট। আর দা বয় তাহলে কি? হি, ডাজেন্ট হি। ওকে, আমরা একটু নিচে যাই তাহলে। আচ্ছা, আমরা একটু কোশ্চেনগুলো সলভ করি। লাস্ট আমার দুইটা কোশ্চেন। প্রথম কোশ্চেন কি বলছে? দিস ইজ দ্য জেন্টলম্যান, দিস ইজ দ্য জেন্টলম্যান। কোন একজন জেন্টলম্যানকে নির্দিষ্ট করতেছে, কোন একজন নির্দিষ্ট জেন্টলম্যানকে মিন করতেছে। তাহলে কি হবে? জেন্টলম্যান কি আমাদের ব্যক্তি বা বস্তুবাচক? কি হবে? অবশ্যই ব্যক্তিবাচক। তাহলে পূর্বে যদি নাউন বা প্রোনাউন ব্যক্তিবাচক হয় আর পরে যদি আমাদের ভার্ব থাকে, তাহলে মনে রাখতে হবে এখানে চোখ বন্ধ করে অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে হু। আবার দেখো, দ্য পেশেন্ট ডাইড, এটা তোমরা সবাই জানো, আমি একটু পরে আসছি। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর ডাইড। এখানে ভুল আসছে, দ্য ডক্টর হ্যাড কাম, দ্য ডক্টর হ্যাড কাম। তার রাইট অ্যান্সার হচ্ছে আফটার হবে। বিফোর হইতো কখন? যখন দ্য পেশেন্ট হ্যাড ডাইড, পূর্বে পাস্ট পারফেক্ট চলে যেত, পরে সেক্ষেত্রে কি হইতো? পাস্ট ইনডিফিনিট। আশা করতেছি তোমরা মোটামুটি বিষয়গুলো বুঝতে পারছো। আর এইটা হচ্ছে আমার এবার 2023-24 সিজনে অ্যাডমিশন ক্লাস, মানে অ্যাডমিশন সিজনের লাস্ট ক্লাস। তো আমি খুবই সন্তুষ্ট যে তোমরা যারা কষ্ট করে ক্লাসগুলো করেছো বা ক্লাসগুলো দেখছো, সেটা অফলাইনে হোক অনলাইনে হোক, আমি যাদের পড়ানোর আমার সৌভাগ্য হয়েছে বা যারা আমার কাছে পড়তে পারছো, আমি মোটামুটি সবাইকে খুবই ধন্যবাদ জানাই। আর অবশ্যই তোমরা অনেক ভালো ছিলা, তোমরা যথেষ্ট চেষ্টা করছো, তোমরা যথেষ্ট মেধাবী ছিলা। আল্লাহ তোমাদের এই চেষ্টাটা অবশ্যই সফল করুক। আমি সবসময় সবার জন্য দোয়া করি মন থেকে, যেন তোমরা প্রত্যেকে একটা ভালো একটা জায়গায় যাও, একটা সফলতা অর্জন করো। কেননা লাইফে সফলতাটা খুবই প্রয়োজন। এখন যে অবস্থায় আমরা আছি, আমাদের প্রত্যেকটা মানুষের একটা সফলতা খুবই প্রয়োজন। আমরা যদি প্রত্যেকে যদি একটা সফলতা অর্জন করতে পারি, ভালো একটা জায়গায়, যে আমাদের সবার ভালো লাগবে। কালকে যদি ধরো তোমাদের মধ্যে থেকে কেউ যদি আমাকে বলে, ভাই আমি অমুক পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, ভাই আমি অমুক বিশ্ববিদ্যালয়ে অমুক ভালো সাবজেক্টে পড়তেছি, সত্যি মন থেকে খুব ভালো লাগবে। আর আমি চাই তোমরা প্রত্যেকে কোথাও না কোথাও কোনো না কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েই যাও। মোটামুটি 7-8 মাসের একটা তোমাদের সাথে জার্নি ছিল। যদি কখনো যদি কোনো খারাপ বিহেভিয়ার হয়ে থাকে অবশ্যই আমাকে বলবা। আমি ট্রাই করছি তোমাদের সাধ্যমতো চেষ্টা করার জন্য, অ্যাজ এ বড় ভাই হিসেবে যতটুকু সম্ভব গাইডলাইন করার জন্য। আর তোমরা ভালো কিছু করো, তোমরা এগিয়ে যাও, তোমাদের লাইফটা সুন্দর হোক, আমি সবসময় চাই। তোমাদের জন্য সবার জন্য মন থেকে দোয়া, অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবা। আর এবার অ্যাডমিশন সিজনে এইটাই তোমাদের মানে নার্সিং আর হচ্ছে গুচ্ছের জন্য এইটাই লাস্ট ক্লাস নিয়ে মোটামুটি শেষ করলাম। আশা করি ইনশাল্লাহ তোমরা আমার জন্য দোয়া করবা যেন আমিও সুস্থ থাকি। তোমাদের মতো যারা ইন ফিউচার ছোট ভাই বোন আসবে,
তাদের জন্য আমি যেন একটা বেস্ট একটা সাপোর্ট দিতে পারি। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।